সান্দাকফু ট্যুরের প্রথম দিন আমরা এনজিপি থেকে মানেভঞ্জনে এসেছিলাম দারুণ এক অভিজ্ঞতা সাথে নিয়ে। চিত্রের শুরুটা বৃষ্টির সাথে হলেও শেষটা কিন্তু চিত্রে উজাড় করে দিয়েছে। সান্দাকফু ট্যুরের দ্বিতীয় দিনটা শুরু হলো এক অসাধারণ সূর্যোদয়ের হাত ধরে। আগের দিনের বৃষ্টি ভেজা চিত্রের মায়াবী রূপ তো ছিলই, কিন্তু আজকের চিত্রে যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব চিত্রের এক ভিন্ন চিত্র, আর সেই সাথে শুরু হবে চিত্রের পথ ধরে সান্দাকফুর দিকে আমাদের এক অনন্য সুন্দর যাত্রা। পথের দুধারে ছড়িয়ে থাকা ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো নিমেষেই আপনার মন জয় করে নেবে। আমাদের যাত্রাপথে অপেক্ষা করছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের রডোডেনড্রনের মেলা। ওয়েলকাম টু সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। প্রকৃতির এই রঙিন উৎসব আপনাদের চোখ জুড়িয়ে দেবে। এরপর সান্দাকফুতে পৌঁছে দুপুরের খাবার খাওয়ার পর আমরা সাক্ষী থাকব অ্যালের দিগন্ত জোড়া আকাশের বুকে সূর্যের অস্তাচলের এক নয়নাভিরাম দৃশ্য। কোথায় আমরা থাকবো, পথে কী দেখব, আর আমাদের খাদ্য তালিকায় কী কী থাকবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি কেন, চলুন চিত্রে থেকে শুরু করা যাক সান্দাকফুর এই শ্বাসরুদ্ধকর যাত্রা। আর আপনি যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে পায়ের তলায় সর্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং সকলকে। 5:30 বাজে, এক্ষুনি সূর্য উঠেছে। সানরাইজ আপনারা সকলে দেখেছেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই চিত্রের সকালটা একটা অদ্ভুত নৈসর্গিক সকাল যাকে বলে। চারদিকে পাখিদের কলকাকলি, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, ক্যামেরায় আসছে আওয়াজ। আর একটা নৈসর্গিক সকাল, দুর্দান্ত একটা সানরাইজ। সূর্য সারা আকাশকে কমলা করে উঠল। মনটা ভালো হয়ে গেল সকালবেলায়। মেঘ কম আছে একটু তুলনামূলক, হাওয়াটাও কম দিচ্ছে। একটু পরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব সান্দাকফুর দিকে। আর ততক্ষণেই আমাদের দেখুন একটা জায়গা আছে ওই উপরটা, ওইখানে একটা কিছু একটা আছে, জানি না কি আছে ওখানটা, ওখানে যাব। সকালবেলা এখন ব্ল্যাক টি দিয়েছে, ব্ল্যাক টি খাচ্ছি। খুব সুন্দর ওয়েদার এখন সকালবেলা, রোদ ঝলমল করছে। ফ্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি। তবে স্নান করতে বারণই করেছিল এখানে, তবুও স্নান করে নিয়েছি, কারণ আর দুদিন থাকবো উপরে। সান্দাকফু আর টুমলিংয়ে থাকবো, দুদিনই স্নান করবো না, তাই এখানে স্নান করে নিয়েছি। আর এখন ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করে ওই পিছনের একটা মন্দির রয়েছে, ওই পিছনে মন্দিরটা যেটা রয়েছে, ওটা কি মন্দির না কি জানি না, ওইখানটায় যাবো। সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, ডিম সিদ্ধ আর কলা। আপনারা চাইলে ম্যাগি বা লুচিও খেতে পারেন। এই যে পিছনে আমাদের হোমস্টে, আর হোমস্টের সামনেই দারুণ জিনিস আপনাদেরকে দেখাই, আসুন। সেটা হচ্ছে এই যে আমার পিছনে গাছটা, সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাছটা।
এই যে পিছনে আমাদের হোমস্টে, আর হোমস্টের সামনে এই গাছগুলো আছে, এগুলো হচ্ছে পাহাড়ি বেরিজ। সবে পাক ধরেছে, আরো পাকবে, আর একটু পেকে গেলে লালচে রং হবে, তখন খাওয়া যাবে। এই আমার পিছনের রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে উপরে উঠে গেলেই কাঞ্চনজঙ্ঘা। আমি একটু ওঠার চেষ্টা করছি, দেখি কতটা ওঠা যায়। আকাশে তুলোর মতো ভেসে বেরোনো মেঘগুলো আর দূরের ভ্যালিগুলো আর পাশে আমাদের ছোট্ট হোমস্টেটা মিলেমিশে এক অদ্ভুত ছবিটা দেখে মনে হবে যেন আপনারা ভারতবর্ষেই নেই, কোনো এক পশ্চিমী দেশে আপনারা দাঁড়িয়ে ছবিটা তুলছেন। প্রত্যেকটা দিকে অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে। এখন এই পিকটায় যাব। এই পিকটার একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা আপনাদের উপরে গিয়েই বলবো। ওই পিকটায় যাচ্ছি, অনেক পতাকা ওখানে। পতাকাগুলো কেন দিয়েছে তার সুন্দর একটা গল্প আছে। চলুন উপরে যাই, উপরে গিয়ে পুরো গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 100% গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। একটা দারুণ গল্প। এবারে আমরা এগিয়ে চললাম ওই উপরে যে অনেক পতাকা লাগানো আছে সেই গুরুত্বপূর্ণ জায়গাটায়, এবং এটির ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আপনাদের নতুন একটা জিনিস জানানোর চেষ্টা করব। আপনারা চিত্রেতে এলে অবশ্যই কিন্তু এইখানটা আসবেন। পাহাড়ে এলে খোলা আকাশ আর দিগন্ত পর্বতশ্রেণী আর এই সবুজ গালিচা ঘেরা মাঠে অবশ্যই শোবেন, এক অদ্ভুত শান্তি। অবশেষে যখন পাহাড় চূড়ে পৌঁছালাম, এক অন্যরকম অনুভূতিতে মনটা ভরে গেল। ঠান্ডা বাতাসে শত শত ধর্মীয় পতাকা পথ করে উঠছে। প্রতিটি পতাকায় লেখা আছে মন্ত্র, আঁকা আছে প্রতীক, আর সেই সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের গভীর বিশ্বাস। এখানে এসে মানুষ তাদের প্রিয়জনদের মঙ্গল, পরিবারের সুখ ও সমৃদ্ধি এবং দেশের উন্নতি কামনায় এই পতাকাগুলো স্থাপন করে। বাতাসের প্রতিটি ঝাপটায় যেন সেই প্রার্থনাগুলো জীবন্ত হয়ে ওঠে। এখন যে জায়গাটা আমরা আছি, আপনারা চারদিকে দেখলেন কত পতাকা লাগানো আছে। এখানে একটা ছোট মন্দির রয়েছে। তো এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে। এই যে এত পতাকা লাগানো দেখছেন আপনারা, এই পতাকাগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষরা সে লাগিয়েছে। তারা তাদের জীবনে, তাদের দেশের, তাদের পরিবারের শান্তি কামনা করে এই পতাকাগুলো লাগিয়েছে। এই পতাকাগুলোর ধর্মীয় গুরুত্বের সঙ্গে মানুষের আস্থার একটা প্রচন্ড গুরুত্ব রয়েছে। আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন মানেভঞ্জন থেকে এরকম একটা ফ্ল্যাগ কিনে আনার, আর আমাদের হকনেস্ট যে রেস্তোরাঁর মালিক আছে ওনাকে এসে দিয়ে দেবেন এবং বলবেন যে সঠিক সময়ে একটা পতাকা আপনার পরিবারের নাম করে এখানে লাগিয়ে দেওয়া হোক। এখানে প্রায় 500-র উপরে পতাকা লাগানো আছে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসে লাগিয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জিদান যেবার ওয়ার্ল্ড কাপ পেয়েছিল সেবার ফ্রান্সের থেকে প্রচুর লোক এসে এখানে পতাকা লাগানো শুরু করেছিলেন তাদের দেশের সমৃদ্ধির জন্য এবং তাদের পারিবারিক সমৃদ্ধির জন্য। পাহাড়ের পর পাহাড়, ঢেউ খেলানো উপত্যকা আর দিগন্ত মিশে যাওয়া সবুজের ক্যানভাস। প্রকৃতির এই অপরূপ সৃষ্টির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিশেষ স্থানটি, যেখানে বাতাস বয়ে আনে হাজারো প্রার্থনার স্বপ্ন। এ এমন এক জায়গা যেখানে শুধু সৌন্দর্য নয়, মিশে আছে ভক্তি, বিশ্বাস আর ভালোবাসার এক অদ্ভুত অনুরণন। এই পতাকাগুলি নিছকই কাপড় নয়, এগুলি যেন এক এক জীবন্ত প্রার্থনা। প্রতিটি সুতোয় বোনা আছে পরিবার ও দেশের সমৃদ্ধির স্বপ্ন।
জায়গাটা একবার দেখো বন্ধুরা, পিছনে ভ্যালি, অদ্ভুত। এত কষ্ট করে মানুষ পাহাড় আসে হয়তো এই জন্যই। এই দারুণ জিনিস দেখার জন্য। ওই যে নিচে মনেস্ট্রি দেখা যাচ্ছে, আর ওই যে নিচে আমাদের রিসর্টটা হকনেস্ট। আর ভ্যালি দেখুন কি দারুণ। প্রথম দিন কিন্তু আমরা ল্যান্ড রোভার পাইনি। সান্দাফুর দিকে যাত্রার জন্য আমাদের জন্য ল্যান্ড রোভার চলে এসেছিল। এইটা হচ্ছে আমাদের ল্যান্ড রোভার। সোজা যাত্রা শুরু করবো সান্দাকফুর উদ্দেশ্যে। মাঝখানে যে কটা পাহাড়ি গ্রাম আছে সব কটা দেখবো, মেঘমা, টংলু, টুমলিং, গৌরীবাস সব কটা দেখে তারপরে যাবো। চলুন তাহলে বসে পড়ি গাড়িতে। ঠিক আছে। ग्लास टूट जाएगा, वो गिर गया वो। कौन सा? चश्मा चश्मा। अच्छा चलो জার্নি স্টার্ট। এখানে কিন্তু অনেকগুলো চেকপোস্ট আছে, ফলত আপনারা আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের একটা ডকুমেন্ট সবসময় সঙ্গে রাখবেন। যে কোনো একজনের ডকুমেন্ট সঙ্গে রাখলেই হবে। এই রোড জার্নিটা কিন্তু অনন্য সুন্দর। চারপাশে খোলা তৃণভূমি ও ঢেউ খেলানো পাহাড় দেখা যায়। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে প্রত্যেকটা পাহাড়ের বাঁকে বাঁকে মনোমুগ্ধকর প্যানারোমিক ভিউ। এই জায়গাটায় দেখুন কতগুলো পাহাড়ি গরু এই ফাঁকা তৃণভূমিতে ঘাস খাচ্ছে। এই মার্চ এপ্রিল মাসে চারপাশটায় খালি ফুলের মেলা। আপনারা এই পথে যে কত রকমের রডোডেন্ড্রন দেখতে পাবেন এবং কত পাহাড়ি ফুল দেখতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই। পাহাড়ি রাস্তায় কিন্তু এইভাবেই পাশে দাঁড়িয়ে অন্যদেরকে জায়গা করে দিতে হয়। এটাই বন্ধুত্বের পরিচয়ের জায়গা। এই যে পুকুরিটা দেখছেন, এই পুকুরিটার নাম হচ্ছে ঝাউ পুকুরি। এখন চলে এসেছি মেঘের দেশ মেঘমা। এই জায়গাটা কেন নাম মেঘমা আমি জানি না, তবে সম্ভবত মেঘ সবসময় ঢেকে রাখে, তাই জন্যই হয়তো এই জায়গাটার নাম দিয়েছে মেঘমা। এই যে আমার পিছনে মেঘমা মনেস্ট্রি, আর সামনে একটা রডোডেন্ড্রনের গাছ দেখুন লাল হয়ে রয়েছে ফুলে। অসাধারণ জায়গাটা। আমরা চিত্রাতে ছিলাম, আপনারা যদি চান তবে মেঘমা থাকতে পারেন। মেঘমাতে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে, আর এটা একটা সুন্দর জায়গা। এই মেঘমা গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। এই গ্রামটির নাম মেঘমা দেওয়া হয়েছে কারণ অনেকে মনে করে গ্রামটি সারা বছরই প্রায় মেঘে ঢেকে থাকে। মেঘ এবং কুয়াশার চাদরে মোড়া এই গ্রামটির দৃশ্য কিন্তু খুবই মনোরম। এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো হোমস্টে আছে। আপনারা চাইলে চিত্রাতে না থেকে মেঘমাতেও একটা দিন স্টে করতে পারেন। কিছুটা দূরে দূরে এখানে আর্মি চেকপোস্ট আছে। তো আপনারা যখনই সান্দাকফু যাবেন তখন সঙ্গে কিন্তু আপনাদের একটা করে আধার কার্ডের জেরক্স রাখবেন, যে কোনো একজনের রাখবেন। আপনার ট্যুরের টিম নিয়ে ট্যুরে গেলে একজনের একটা আধার কার্ডের জেরক্স রাখবেন, সেটা কাজে লাগবে। কেন অনেকগুলো চেকপোস্ট পরপর পাবেন আপনারা। এরকম ওই যে দেখুন দূরের গাছটি লাল হয়ে রয়েছে রডোডেন্ড্রনে। মেঘমার পরেই আমরা চলে এসেছি আর একটি পাহাড়ি সুন্দর গ্রাম টংলুতে। টংলু কিন্তু প্রায় 10,130 ফুট উপরে। এটি ভারত এবং নেপালের সীমান্তের কাছাকাছি একটা জায়গায় রয়েছে। টংলুর বিশেষ আকর্ষণ হচ্ছে টংলু থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশেপাশের অনন্য শৃঙ্গগুলো অসাধারণ দেখা যায়। এখন চলে এসেছি টংলুতে। টংলু একটা সুন্দর পাহাড়ি গ্রাম। নিচে দেখুন কি দারুণ ভ্যালি, আর এই দেখুন নিচে রডোডেন্ড্রন হয়ে রয়েছে ভর্তি। ওই যে গাছে রডোডেন্ড্রন ভর্তি দেখতে পাচ্ছেন তো, ওই যে গাছে রডোডেন্ড্রন একদম লাল হয়ে রয়েছে। এই যে আমার পিছনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় পুরো স্লিপিং বুদ্ধা দেখা যায়, শায়িত বুদ্ধা দেখা যায় এখান থেকেই। কিন্তু কপালটা খারাপ আমাদের। এর সামনে যে জায়গাটা দেখছেন
ওই যে দুটো রাস্তা মিশে গেছে, এর ঠিক উপরে এই জায়গাটা দেখছেন, এখানেই একদম স্লিপিং বুদ্ধা দেখা যায়, কিন্তু মেঘ হয়ে থাকার জন্য আর কিছু দেখা যাচ্ছে না। টংলুর একটা জায়গায় যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। অনেকগুলো বুদ্ধ স্তূপের মতো ছোট ছোট রয়েছে, তলা থেকে দেখলাম, জানি না কি জিনিস, উপরে যাই দেখাই। যখন চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় তখন মনে হয় যেন এই সমাধির স্তূপগুলো মেঘের সমুদ্রে ভাসছে। কুয়াশার আবছা আলোয় স্তূপগুলোর রহস্যময় রূপ আরো গাঢ় হয়, যেন তারা অতীতের কোনো গল্প ফিসফিস করে বলছে। টংলুর এই সমাধি স্তূপগুলো সম্ভবত এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের আলো ফেলে। মেঘ, কুয়াশা আর এই প্রাচীন স্তূপের মেলবন্ধন টংলুকে পশ্চিমবঙ্গের একটা অনন্য গন্তব্যে পরিণত করেছে। সান্দাকফু যাওয়ার আগেই অনেকে টংলু বা টুমলিংয়ে একটা রাত থেকে যায়। সান্দাকফু যেহেতু প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত, অনেকেরই নানান রকম সমস্যা হয়, শ্বাসকষ্ট হয় বা হাই অল্টিটিউডের জন্য সমস্যা হয়। তাই অনেক টুরিস্টই কী করে, এই টংলু বা টুমলিংয়ে একটা রাত থেকে যায়। আপনারা চাইলে টংলুতে থাকতে পারেন, অনেকগুলো হোমস্টের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা যতদূর মনে হচ্ছে এটা কোনো সমাধিস্থল, তবে ওই নিচের থেকে আমি দেখলাম উপরে এরকম স্তূপের মতো লাগছে দেখতে কিছু, তাই দেখতে এলাম। মেঘে পুরো জায়গাটা ঢেকে গেছে, আর বেশিক্ষণ এখানে কাটাবো না। এই যে নিচে অনেক হোমস্টে রয়েছে, মেঘে কিছু দেখা যাচ্ছে না। আর এই যে এখানে যে ভিউ পয়েন্টটা দেখছেন, এইখান থেকে একদম ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু পুরো মেঘে ঘিরে রয়েছে, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের চ্যানেল পায়ের তলায় সর্ষেকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কি ভুল ত্রুটিগুলো হচ্ছে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ওই দেখুন কত ট্রেকাররা হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা সামনের এই ল্যান্ড রোভারটাকে যেতে দিয়ে তারপরে আবার এগাতে শুরু করব। ওই যে দেখুন দেখা যাচ্ছে দূরে গ্রামটি, ওই গ্রামটির নাম টুমলিং। টংলু থেকে টুমলিং কিন্তু বেশি দূরত্ব নয়, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। টংলুতে থাকলে টুমলিং কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন পায়ে হেঁটে। পাহাড়ি রাস্তা হলেও মিনিট 15 রাস্তা। আমরা কিন্তু টুমলিংয়ে দাঁড়াবো না, কারণ ফেরার পথে আমরা টুমলিংয়ে একটা দিন স্টে করবো। পরের ভিডিওতে টুমলিংয়ের সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন চলে এসেছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গেটের সামনে। এখানে আমরা সব এন্ট্রি করে নিলাম, যা যা ডকুমেন্টস দেওয়া দিয়ে দিলাম। তো ওয়েলকাম টু সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এই আর্মি চেকপোস্টে আপনাদের কিন্তু আপনাদের আধার কার্ড জমা রেখে আপনাদের সমস্ত বিবরণ এখানে নথিভুক্ত করতে হবে, এবং ফেরার পথে এখানে নাম দেখে এনারা তারপরে ছাড়বেন। সমস্ত নাম নথিভুক্ত করার পরে আপনারা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে প্রবেশ করতে পারবেন। এই রাস্তার পথে আপনাদের সঙ্গে যে কত রকমের মানুষের সঙ্গে আলাপ হবে আপনারা কল্পনা করতে পারবেন না। এই দাদা মানভঞ্জন থেকে হেঁটে হেঁটে গৌরীবাসে যাচ্ছে। এই এক অদ্ভুত জীবন। শহুরে কলকাতা বা মেট্রোপলিটন শহরে যারা থাকে তারা এই জীবন কোনোদিন কল্পনাই করতে পারবে না। আমরা প্রবেশ করে গেছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। দুদিকে দেখুন কত রকমের ফুল আর গাছ। এই রাস্তাটা যদি আমরা হেঁটে যেতে পারতাম তাহলে এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতাম। এই যে দুপাশে দেখছেন লম্বা লম্বা বাঁশের গাছগুলো, এই বাঁশগুলোই হচ্ছে এই ন্যাশনাল পার্কে থাকা লাল পান্ডাদের সব থেকে প্রিয় খাবার। যদি বরাত ভালো থাকে লাল পান্ডা আপনারা দেখতে পারবেন, তবে সেটা পুরোই কপালের ব্যাপার। এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক 1992 সালে এটি জাতীয় উদ্যানে পরিণত হয়। প্রায় 203 বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্য।
এখানে ওক, হেমলক, রূপালী দেবদারু, রূপালী ফার, বার্চ, বাঁশ এবং বিভিন্ন প্রজাতির রডোডেন্ড্রন ও অর্কিডের গাছ দেখা যায়। আর এখানকার প্রাণীদের মধ্যে রয়েছে লাল পান্ডা, সোনালী বিড়াল, বনবিড়াল। এখানে চেকপোস্টে ডকুমেন্ট সব দেখিয়ে দিতে হলো। গৌরীবাসে এবার আমরা এই রেস্টুরেন্টে এসেছি, এখানে একটা কফি খাবো। গৌরীবাসেও কিন্তু অনেক হোমস্টে আছে, আপনারা যদি সান্দাকফু আগে থাকতে চান কোথাও, গৌরীবাসে থাকতে পারেন। কয়েকটা হোমস্টে ডিটেলস আমি কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর দেখুন এখানে এগুলো ঝুলছে, এগুলো হচ্ছে ইয়াকের দুধের চিজ। এগুলো এলে কিন্তু পাহাড়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমিও ট্রাই করবো আজকে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার পিছনে, এগুলো হচ্ছে রডোডেন্ড্রন ফুলের জুস বা রডোডেন্ড্রন ফুলের ওয়াইন, আর এগুলো হচ্ছে ম্যাঙ্গোলিয়া ফুলের ওয়াইন। तो एगुलो एले किन्तु आपनारा ट्राई करते पारेन। ये रोडोडेंड्रन फूल का वाइन का क्या दाम है? 500 पर कप? नहीं पर बोतल। अच्छा पर बोतल। और एक एक कप में लेंगे तो कितना पड़ेगा? 50 रुपीज। ओके। হালকা ঠান্ডা তার মধ্যে গরম কফি। এই ঠান্ডার মধ্যে এক কাপ গরম কফিতে চুমুক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছুটা চলার পরেই আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এনে দাঁড় করালো, যেখানে এসেই পথের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল। গাড়িটা এসে দাঁড়িয়ে পড়লো রডোডেন্ড্রনের এক বনের সামনে। যেন এক লাল রঙের স্বপ্নের জগৎ এটা। পাহাড়ের ঢাল বেয়ে অনেক রডোডেন্ড্রনের গাছ সবুজের মাঝে নিজেদের অজস্র লাল ফুলে সাজিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই নিজের জন্য এক সুবিশাল লাল গালিচা বিছিয়ে রেখেছে। কোথাও গাঢ় রক্তিম আভা, ফুলের প্রতিটি স্তবকে রয়েছে রঙের এক অদ্ভুত খেলা। প্রতিটি পাপড়ি যেন যত্ন করে আঁকা, নরম মখমলের মতো। হাওয়ায় যখন হালকা দোলা লাগছিল তখন ফুলগুলো না মৃদু দুলছিল, মনে হচ্ছিল তারা যেন কোনো গোপন সঙ্গীতে মিতেছে। এখন রয়েছি একটা জায়গায়, চারদিকটা রডোডেন্ড্রনে ভরে আছে পুরো, যত দূর দেখতে পাচ্ছি খালি লাল আর লাল। তবে শেষ বেলায় দাদা কিন্তু এই বাঁশ কেটে এক অদ্ভুত একটা জিনিস আমাদেরকে দেখালো। সবাই এখানে দাঁড়ালো, এখানটা একজন দাঁড়া, এইভাবে দাঁড়া, এরকম হেলাম কি হয়ে দাঁড়া, এইভাবে দাঁড়া। बोलिए बोलिए। ऐसा करके चिल्लाता है ना वो। हाँ क्या होता है बजाने से? बोलिए थोड़ा। वो प्रोकोपाइन चिड़िया होता है ना, वो आता है। अच्छा अच्छा। उसका फोटो खींचने के लिए ये बजाना पड़ता है। और ये दूसरा ये चिड़िया है, ফটো দিবি। ये तो बहुत रेयर है, अभी मिलता ही नहीं है। এই তোমার আমাকে দেখা গে। संदकपुर से थोड़ा नीचे एक ही जगह मिलता है, ये ब्लॉट पिजन है। এবারের রাস্তাটা একটু খারাপ, এইখান থেকে ঘন্টাখানেকের রাস্তাটা একটু খারাপ। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য কালীপুকুরিতে। কালীপুকুরিতে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ফেরার দিন আমরা কালীপুকুরিটা ভালো করে এক্সপ্লোর করব। এই চার্জ দিচ্ছে পার হেড কত করে দাদা? 50 रुपीस। পার হেড 50 টাকা করে লাগে। এখানে আমাদের নেপালে ঢোকার জন্য একটা এন্ট্রি ফি দিতে হয়েছিল। কালীপুকুরি থেকে সান্দাকফু পর্যন্ত পাহাড়ি রাস্তার অভিজ্ঞতা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ, গভীর খাদ
আর দিগন্ত জোড়া সবুজের মাঝে এক রোমাঞ্চকর যাত্রা। যখন গাড়ি এঁকে বেঁকে উপরের দিকে উঠতে থাকে তখন মনে হয় যেন মেঘেদের রাজ্যে প্রবেশ করেছি। রাস্তাগুলো এতটাই শুরু হয়ে যায়, পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে যেতে হয় এবং উল্টো দিকে ভয়ঙ্কর খাদ। একটা ছোট্ট গ্রামের পাশে এই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো গাড়ি থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে এই যে তার সঙ্গে একটু কথা বলে আমরা আবার এগাতে শুরু করলাম। আর এই সময়টা আপনারা এলে চারদিকে এত ফুলের রং পাবেন। দেখুন কত রডেডেন্ড্রন আর সাদা সাদা কি কি ফুল হয়ে রয়েছে, নাম না জানা অসাধারণ সব ফুলগুলো পাহাড়ি রাস্তার শোভা বাড়াচ্ছে। হোটেল সানরাইজ, এটাই হচ্ছে সান্দাকফুতে থাকার আমাদের আজকের আস্থানা। আশেপাশে আরও অনেকগুলো হোমস্টে আছে, আর এই ছোট্ট গ্রামটি আপনার অবশ্যই মন কেড়ে নেবে। আর সামনেই ছোট ছোট বসার জায়গাগুলো থেকে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সাহিত্য বুদ্ধা এই হোটেলের সামনে বসে বসেই দেখতে পাবেন। লাস্ট 1 ঘন্টার রাস্তাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, কোমর পিঠ আর কিচ্ছু নেই। আমার পিছনে হোটেল সানরাইজ, এখানে আজকে স্টে করব। এখনো লাঞ্চ করা হয়নি, এবার লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে যাব অ্যালি। তবে হোটেল সানরাইজ ঢুকতে গেলে সব থেকে মজার বিষয় যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই হোটেলের দরজার কাঁচে লাগানো অসংখ্য ট্রাভেলার আর ট্যুরিস্টদের তাদের ছাপ তারা এখানে রেখে গেছে। বিভিন্ন ট্রাভেলার ট্যুরিস্টদের নানান লোগো এখানে রয়েছে। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই জিনিসটা আমি প্রথম দেখলাম। ঢুকেই কিন্তু এই ডাইনিং রুমটা, আর সামনে হচ্ছে আমাদের ছোট্ট রিসেপশন। এখানে খাবার পাবেন আপনি, কিন্তু তবে নিচে যা খাবারের দাম তার থেকে একটু দামগুলো বেশি। বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে পাবেন। আমরা যেহেতু একদম পিক সিজনে গেছিলাম, তো ফলত আমরা ইন্ডিভিজুয়াল রুম পাইনি, আমরা একটা ডরমিটরি পেয়েছিলাম। চলুন সবার আগে ডরমিটরিটা আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 204। এখন বাজে প্রায় 2:30, আর পিক সিজন, তো আমরা ইন্ডিভিজুয়াল রুম পাইনি, একটাই ডলমেটরি পেয়েছি। তো রুম টিপটা আপনাদের একটু দিয়ে দিই। ডলমেটরি রুমটা কেমন একবার দেখে নিন আপনারা। এই ডলমেটরিটা আমরা পেয়েছি সানরাইজ হোটেলে। এরকম 2টো ডবল বেড আছে, আর ছোট ছোট 3টে সিঙ্গেল বেড রয়েছে। একটা সুন্দর টেবিল রয়েছে, একটা স্ট্যান্ড রয়েছে জামা কাপড় রাখার, ব্যাগ রাখার। এইদিকে একটা ছোট টেবিল রয়েছে, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা রয়েছে এই জানলা দিয়ে ভিউ। এই জানলা দিয়ে এই সোজাসুজি মেঘ পরিষ্কার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দুর্দান্ত ভিউ জানলা দিয়ে। লাগেজ রাখার জন্য একটা ছোট্ট জায়গা আছে, আর এইদিকে ভিউ, একটা ছোট আয়নাও রয়েছে, আর বাথরুমটা দেখে নিন। কোমোড রয়েছে, ছোট্ট বেসিন আছে, ভিতরেও একটা আয়না রয়েছে। এখন লাঞ্চটা করে নেবো। লাঞ্চ বুফে সিস্টেম, এই লাঞ্চ এরিয়া। রাইস আছে, ডাল,
একটা মিক্সড ভেজ রয়েছে, এটা তরকারি সবজি। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 রকমের তরকারি আর ডিমের কারি। এই ক্লান্তকর জার্নির পরে এরকম গরম গরম উপাদেয় বাঙালি খাবার প্রাণটা পুরো জুড়িয়ে দেয়। খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম অ্যালের দিকে। হোটেল সানরাইজ থেকে অ্যালের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। গাড়িতে যদি আপনারা যান তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর পায়ে হেঁটে গেলে 30 থেকে 45 মিনিটের মতো লাগে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা হেঁটেই যান। এই পাকডন্ডি পাথুরের রাস্তায় হেঁটে যাওয়ার যে অনুভূতি এবং যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে থাকবে, সেই অভিজ্ঞতা সারা জীবন কিন্তু আপনাদের সঙ্গে থেকে যাবে। এখন প্রায় 4টে বাজে যায়, লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা চলেছি আলের দিকে। সান্দাকফু থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা, গাড়ি নিয়ে গেলে প্রায় 10 মিনিট সময় লাগবে। আমরা হেঁটে যাচ্ছি, তাই 30 মিনিট মতো সময় লাগবে। সান্দাকফু লোক যায় সানরাইজ দেখার জন্য, আর আল প্রধানত আমি যাচ্ছি সানসেট উপভোগ করার জন্য। ডান দিকে চলে গেলে ফালুট, আর বাঁ দিকে হচ্ছে অ্যাল। আমরা যাবো অ্যালের দিকে। এই রাস্তা দিয়ে নেমে সোজা আমাদের যেতে হবে ওইখানে। ওইখানে হচ্ছে অ্যাল, ওইখানে হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। অ্যাল হচ্ছে একটা সানসেট পয়েন্ট, মেঘের উপরে আপনি দেখতে পাবেন। তবে আপনারা সান্দাকফু যদি না থাকতে চান তবে অ্যালেও থাকতে পারেন। অ্যালেও কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে। খেয়ে দে এতটা রাস্তা হাঁটছি, কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন জীবনে গন্তব্যটাই শেষ নয়, রাস্তাটাই আসল। এই যে রাস্তাটা হাঁটছি আজীবন মনে থেকে যাবে। ভবিষ্যতে গল্প বলার জন্য তো কিছু চাই, এই অভিজ্ঞতাগুলো গল্প বলার জন্য থেকে যাবে। এখানে 2টো রাস্তা আছে, এদিকে গেলে একটু ঘুরে যেতে হবে, কিন্তু এই যে অ্যারো দেওয়া আছে এইটা শর্টকাট। অ্যালেও কিন্তু অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে অ্যালেও থাকতে পারেন। হোমস্টে ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যে কোনো একটা আপনারা যেতে পারেন। 2টো ভিউ পয়েন্ট আছে, আর এগুলো হোমস্টে আছে, এখানেও থাকতে পারেন। হোমস্টে ডেসক্রিপশন আমি দিয়ে দেবো। এই পুরো সফরে মেঘ কিন্তু আমাদের একটু পিছু ছাড়েনি। আমরা যেখানেই গেছি মেঘ আমাদের সাথে সাথেই এসছে। আমার পিছনে এটা অ্যাল ভিউ পয়েন্ট। এই যে আপনারা দেখছেন, এই যে এটাই টপ পিক, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে রয়েছে। আমরা এসেছিলাম অ্যালে সানসেট দেখতে, কিন্তু চারদিকে প্রচন্ড মেঘ, সানসেট দেখতে পাইনি। তবে আপনাদের একটা ভালো জিনিস দেখাই, এটা হচ্ছে ভারত আর নেপালের বর্ডার। মানে আমরা এখন নেপালে আছি, ওই পারে চলে গেলেই কিন্তু ভারত। মানে এখন আমি বিদেশে আছি, এই ভারতে চলে এলাম। এই যে এখানে ভারত,
শুধু 2 মিনিট লাগবে, আমি বিদেশে, পাসপোর্ট ছাড়াই বিদেশে। কিছুক্ষণের জন্য মেঘটা কেটেছিল, আবার মেঘ ঢেকে যাচ্ছে, একটুখানি মুখ দেখিয়ে আবার মুখ ঢেকে ফেলছে। যাক, কিছু না পাওয়ার থেকে কিছু তো পেলাম। চারপাশের দৃশ্য ছিল শ্বাসরুদ্ধকর। একদিকে ঢেউ খেলানো সবুজ পাহাড়ের সারি, মেঘেরা যেন খেলা করছিল পাহাড়ের চূড়ায়, আর সূর্যের আলোয় কখনো উজ্জ্বল, কখনো নরম হয়ে উঠেছিল পুরো দৃষ্টিপট। মনে হচ্ছিল যেন পৃথিবীর ছাদ থেকে দাঁড়িয়ে পুরো বিশ্বকে দেখছি। এই বিশালতা আর সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে নিজেদেরকে বড় ক্ষুদ্র মনে হচ্ছিল, আর সেই সঙ্গে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলাম। এলে গিয়ে কিছু পেলাম না, মেঘ ছিল, কিন্তু ফেরার পথে দেখছি আকাশটা কমলা করে সারা আকাশে গেরুয়া রং ছড়িয়ে দিয়ে সূর্য পাটে গেছে। এখান থেকে একটা ভালো ভিউ পেলাম। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, কিন্তু ভিউটা দেখুন, সারা আকাশে মনে হচ্ছে কেউ এক মুঠো গেরুয়া আবির ছড়িয়ে দিয়েছে। কিছুটা হতাশ হলেও এল কিন্তু মন ভরে দিয়েছে শেষ বেলায়। ওই যে দূরে আলোটা দেখছেন, ওটা কিন্তু একটা গাড়ির আলো। এই গাড়িতে করে খাবার জল এল অব্দি যাচ্ছে। তাই এইসব পাহাড়ি গ্রামগুলোতে এলে আপনারা কিন্তু জল অপচয় করবেন না, জল কিন্তু এখানে খুব দামি। আকাশ ভরা তারা আর চারদিকে বিভিন্ন পতঙ্গের আওয়াজ, আর তার মধ্যে দিয়ে একটা ছোট্ট টর্চের আলোয় আমরা আমাদের হোমস্টের দিকে ফিরছিলাম। হোমস্টেতে ফিরতেই চলে এলো সঙ্গে সঙ্গে গরম গরম চা আর চিকেন পকোড়া, আর রাত্রে ডিনারে ছিল ফ্রাইড রাইস এর চিলি চিকেন, আর যদি তার আপনারা না খান, সঙ্গে রুটি এবং মাংস কষা ছিল। রাতের গল্প এবং ডিনারের সাথে আমাদের আজকের জার্নি আমরা এখানে শেষ করলাম। দেখা হবে পরের পর্বে একটা দুর্দান্ত সূর্যোদয়ের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আরও ভালো লাগলে আপনাদের চ্যানেল পায়ের তলায় সর্ষেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।